আসসালামু আলাইকুম। পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ ফজলুল বাড়ি, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকে আমরা পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম পত্রের একাদশ শ্রেণীর জন্য অধ্যায় 10 নিয়ে আলোচনা করব। অধ্যায় 10 হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের ভৌতত্ত্ব। আজকের আমাদের 7 নম্বর, এই অধ্যায়ের উপর 7 নম্বর লেকচার হবে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সম্পৃক্ত বাষ্প, অসম্পৃক্ত বাষ্প, এরপর হচ্ছে শিশিরাঙ্ক এবং বায়ুর আর্দ্রতা নিয়ে আলোচনা করবো আমি। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা সম্পৃক্ত বাষ্প নিয়ে আলোচনা করব। তো সম্পৃক্ত বাষ্প নিয়ে আলোচনা করার পূর্বে আমরা একটা ব্যবহারিক প্র্যাকটিক্যাল উদাহরণে যাব, যে সম্পৃক্ত দ্রবণ। আমরা বিশেষ করে রমজান মাসে ইফতারির সময় আমরা শরবত তৈরি করি। আমরা দেখো তিনটি একই ধরনের গ্লাস নিয়ে আছে এবং তিনটিতে একই পরিমাণ পানি দেওয়া আছে। এরপর আমরা কি করি, পানির মধ্যে যখন চিনি দেই, চিনিতে ভালো করে নাড়ানি দেই, তা চিনিগুলো কি হয়, পানির সাথে মিশে যায়। তাহলে এভাবে আমরা চিনির মধ্যে পানির মধ্যে চিনি দিচ্ছি আর ভালোভাবে নাড়ি দিচ্ছি, এভাবে কি করতেছে, চিনিগুলো পানির সাথে মিশে যাচ্ছে। এভাবে কি আমরা চিনি দিতেই থাকবো, আবার নাড়ি দিতে থাকবো, আর কি চিনিগুলো পানির মধ্যে মিশে থাকবে? এমন একটা পর্যায়ে চলে আসবে তখন কিন্তু চিনিগুলো আর পানির সাথে মিশবে না। আমরা একটা উদাহরণ ব্যবহার করতে চাচ্ছি। প্রথম যে গ্লাসটি, 1 নম্বর যে গ্লাসটি, এই 1 নম্বর গ্লাসে 99টা চিনির অণু আছে। আমরা ভালো করে নাড়ানি দিলাম, এই 99টি চিনির অণু একদম পানির সাথে মিশে গেছে। এরপর আমরা 100টি চিনির অণু নিলাম দ্বিতীয় গ্লাসে, এখানে ভালো করে নাড়ানি দিলাম, এই 100টি চিনির অণু পানির সাথে মিশে গেছে। এবার 3 নম্বর গ্লাসে এখানে 101টি চিনির অণু আছে, ভালো করে আমরা নাড়ানি দিলাম, দেখা যাচ্ছে 100টি চিনির অণু মিশে গেছে, একটি চিনির অণু তরল হিসেবে পড়ে আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই তিনটিকে কোনটিকে আমরা সম্পৃক্ত বলতে পারবো? এটা খেয়াল করে দেখো, আমরা মাঝেরটাকে সম্পৃক্ত বলবো, কেননা যতটুকু দরকার ততটুকুই এখানে চিনির অণু মিশে গেছে। আবার দেখো যে 3 নম্বরটা অসম্পৃক্ত বলবো এখানে, কেননা অসম্পৃক্ত বললাম, এখানে একটা অতিরিক্ত হিসেবে পড়ে আছে। আবার 1 নম্বরটা এই ক্ষেত্রে আমরা অসম্পৃক্ত বলতেছি, কারণ এখানে চাহিদা আছে। তাহলে এখানে আমরা খেয়াল করব যে দ্রবের সর্বোচ্চ মান দিয়ে যে দ্রবণ, দ্রবের সর্বোচ্চ মান দিয়ে যে দ্রবণ, সেই দ্রবণকে সম্পৃক্ত দ্রবণ বলে। প্রিয় শিক্ষার্থী, এই সম্পৃক্ত দ্রবণটা কি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো? ভালো করে খেয়াল করে দেখো, আমাদের যে উদাহরণ এখানে দেখো যে 1 নং গ্লাসে এখানে দেখো একটি চাহিদা আছে, এখানে একটি চাহিদা আছে। আবার দেখো 3 নং গ্লাসে একটি অতিরিক্ত চিনির অণু আছে। তাহলে আমরা সম্পৃক্ত বলতে এরকম বুঝি, যতটুকু প্রয়োজন ঠিক যদি ততটুকুই থাকে, এটাই হচ্ছে কি সম্পৃক্ত। এর কমও না, এর বেশিও না। দেখো যে আমরা উদাহরণ হিসেবে যেটা ব্যবহার করলাম, 1 নম্বরে একটা কম আছে আর 3 নম্বরে কি একটা বেশি আছে। এবার আমরা চলে আসবো সম্পৃক্ত বাষ্পে চলে আসবো। প্রিয় শিক্ষার্থী, আমরা একটা পাত্র নিয়েছি। এই পাত্রটা এমন ভাবে তৈরি, এর ভিতরে যে ঘটনাগুলো ঘটবে কোনো ঘটনাই বাইরে আসবে না। পাত্রের মধ্যে পানি আছে, এরপর কি করতেছি, আমরা তাপ দিচ্ছি। তাপ দিলে পানিগুলো একসময় বাষ্পে পরিণত হবে। সেই বাষ্পগুলো কি করবে, এই ফাঁকা স্থানে অবস্থান করবে। তোমরা এক্সাম্পল হিসেবে নিতে পারো যে আমরা বাসা বাড়িতে রাইস কুকারে ভাত রান্না করি, দেখবা যখন ভাতটা প্রায় হয়ে আসে তখন যদি ঢাকনাটা খোলা হয় তখন দেখবো যে অনেকগুলো মনে হয় বাষ্প বের হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে খেয়াল করো, দেখো যে আমরা এক সময় ফাঁকা স্থানটি সম্পূর্ণরূপে বাষ্প দ্বারা পূর্ণ হয়ে গেছে। আচ্ছা, এরপরে যদি পানি থাকে আর আমরা যদি এখানে তাপ দিই, নতুন করে যে বাষ্প অণুগুলো মানে তৈরি হবে, সেই বাষ্প অণুগুলো কোথায় অবস্থান করবে? খেয়াল করো, এখানে কিন্তু আর কোনো জায়গা নেই, সম্পূর্ণ স্থানটা ফাঁকা স্থানটি বাষ্পে পূর্ণ হয়ে গেছে। তাই নতুন যে নতুন বাষ্প অণু সেই কোথায় অবস্থান করবে? দেখো খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা একটা এক্সাম্পল হিসেবে নিতে পারি। আমরা যদি ফুটবল খেলার উদাহরণ আমরা দিই, যদি আমরা বলি যে মেসি সবচেয়ে ভালো খেলে, তাহলে যদি মেসি 70 থেকে যখন 70 মিনিট বা 80 মিনিট খেলে, তা মেসির তখনকার যে এনার্জিটা,
তখন যদি মেসির পরিবর্তে আমরা যদি নতুন একটা প্লেয়ারকে নিয়ে আসি, তখন নতুন প্লেয়ারটা বেশি দৌড়াতে সক্ষম হবে নাকি মেসি নতুন নতুন প্লেয়ার থেকে কম দৌড়াবে? তা দেখবো যে নতুন যে প্লেয়ারটা সে মেসির চেয়ে তখন সেই অবস্থায় বেশি দৌড়াতে সক্ষম হবে। তাহলে নতুন যে বাষ্প অণু তার গতিশক্তি বেশি কার তুলনায়? আগে থেকে যে বাষ্প অণুগুলো অবস্থান করতেছে তাদের তুলনায়। তাহলে এখানকার বিষয়টা অনেকটা এরকম আর কি, অনেকটা জোর যার মূল্য তার। তাহলে কি করবে, যার গতিশক্তি কম তাকে সরাই দিয়ে কি করবে, সে সেই স্থানটা দখল করবে। তখন সে কি করবে, বাধ্য হয়ে আবার তরলে ফিরে আসবে। তখন আমরা খেয়াল করে দেখবো আর কি, কোন একটা তাপমাত্রায়, মনে করলাম যে 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাষ্পে রূপান্তরিত অণু সংখ্যা এবং তরলে ফিরে আসা অণু সংখ্যা সমান হবে। কোন একটা তাপমাত্রায় বাষ্পে রূপান্তরিত অণুর সংখ্যা এবং তরলে ফিরে আসা অণুর এই সংখ্যা সমান হবে। যখন এই ঘটনা ঘটবে, বাষ্পে রূপান্তরিত অণুর সংখ্যা এবং তরলে ফিরে আসা অণুর সংখ্যা যখন সমান হবে, তখন আমরা বুঝতে পারবো যে এই স্থানে মানে যতটুকু বাষ্প থাকার প্রয়োজন ঠিক ততটুকুই বাষ্প আছে। এখানে আমাদের হচ্ছে নতুন বাষ্পের দরকার নেই, অতিরিক্ত বাষ্প নেই। যেমনটা আর কি আমাদের উদাহরণের 2 নম্বর উদাহরণ, যতটুকু দরকার ততটুকু আছে। এই অবস্থায় যে বাষ্প, সেই বাষ্পগুলোকে বলছে আমরা সম্পৃক্ত বাষ্প। এর কম বা বেশি এটাকে বলা হচ্ছে অসম্পৃক্ত বাষ্প। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা আলোচনা করব শিশিরাঙ্ক নিয়ে। তার পূর্বে আমি বলে দিয়ে রাখি, তোমরা প্রিয় শিক্ষার্থী, তোমরা একটি সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্প আমরা যতটুকু আলোচনা করলাম এর ভিত্তিতে তোমরা বই থেকে একটু বৈশিষ্ট্যগুলো পড়ে নিবে। যদি সমস্যা হয় আমরা পরবর্তী লেকচারে আবার সম্পৃক্ত অসম্পৃক্ত বাষ্পের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এবার আলোচনা করছি শিশিরাঙ্ক নিয়ে। বলা হচ্ছে শিশিরাঙ্ক এটি একটি তাপমাত্রা, মানে শিশিরাঙ্ক হচ্ছে একটা তাপমাত্রা। এইটা প্রথমে মাথার মধ্যে নিতে হবে, এটি একটি তাপমাত্রা। তো শিশিরাঙ্ক মানে হচ্ছে কি, একটা তাপমাত্রা। খেয়াল করো, তো বলা হচ্ছে যে তাপমাত্রায় বায়ুমণ্ডলের কোন নির্দিষ্ট আয়তনের বায়ু উহার ভিতর জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, তাকে ওই বায়ুর শিশিরাঙ্ক বলে। প্রিয় শিক্ষার্থী, তোমরা কি বিষয়টা বুঝতে পারছো? যে তাপমাত্রায় কোন নির্দিষ্ট আয়তনের বায়ু উহার ভিতর জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, ওই তাপমাত্রাটাই বলা হচ্ছে তার শিশিরাঙ্ক। আমরা যে চিনির শরবতের উদাহরণ দিলাম, আমরা যে বললাম যে 100টি চিনির অণু, আর বলা ছিল কি 99টি চিনির অণু, আবার বলা হচ্ছে 101টি চিনির অণু। তাহলে দেখো, যদি আমরা 99টি চিনির অণুকে আমরা যদি তাপমাত্রা নিয়ে নেই, এখানে তাপমাত্রা 99 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে তাপমাত্রা 101 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখো, আমরা আগের উদাহরণ থেকে বলতে পারি যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি পাওয়া যাবে, সম্পৃক্ত অবস্থা পাওয়া যাবে। তাহলে যে তাপমাত্রায় সম্পৃক্ত অবস্থা পাওয়া যাবে সেই তাপমাত্রাটা হচ্ছে এখানে শিশিরাঙ্ক। এখানে খেয়াল করে দেখো, 99টাও কিন্তু শিশিরাঙ্ক হবে না, আবার 101টাও কিন্তু শিশিরাঙ্ক হবে না। এটা একটু ভালো করে খেয়াল করতে হবে। বলা হচ্ছে যে তাপমাত্রায় কোন নির্দিষ্ট আয়তনের বায়ু উহার ভিতর জলীয় বাষ্প সম্পৃক্ত হয় বা আছে, সেই তাপমাত্রাটা হচ্ছে কি, তার শিশিরাঙ্ক। আমরা এখন শিখলাম। এরপর বলতে পারি, আরো সহজ করে বলতে পারি, অথবা বলতে পারি যে তাপমাত্রায় শিশির তো শীতকাল আসছে, আমরা তো শিশির চিনি, শিশির সৃষ্টি বা অদৃশ্য হয় সেই তাপমাত্রাকে শিশিরাঙ্ক বলে। এইভাবে আমরা বলতে পারি। তবে এত ভালো হয় যে তাপমাত্রায় কোন নির্দিষ্ট আয়তনের বায়ু উহার ভিতরে সম্পৃক্ত হয়, মানে এই एग्जांपलটা সবচেয়ে ভালো হয় যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়
আমরা সম্পৃক্ত অবস্থা পাচ্ছি, এর আগেও পাচ্ছি না, এর পরে পাচ্ছি না, এর আগে শিশুরাঙ্ক হবে না, এর পরে শিশুরাঙ্ক হবে না। আচ্ছা আমরা দেখো একটা অনুধাবনমূলক কোশ্চেন বলা হচ্ছে বায়ুর তাপমাত্রা ধরলাম 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শিশিরাঙ্ক ধরলাম কত 20 ডিগ্রি সেন্টিগ্রেড বলতে বুঝি। খেয়াল করো তাহলে কি বুঝি আমরা বললাম যে এখানে শিশিরাঙ্কের মান কত দেয়া আছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই নির্দিষ্ট আয়তনের বায়ুটা উহার ভিতরে জলীয় অবস্থায় সম্পৃক্ত অবস্থায় আছে, এর আগেও না এর পরেও না। আমরা প্রশ্নে লিখব যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোন নির্দিষ্ট আয়তনের বায়ু উহার ভিতর জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত নয়, কিন্তু তাপমাত্রা কমিয়ে 20 ডিগ্রি সেন্টিগ্রেড এ আসলে ওই আয়তনের বায়ু উহার ভিতর জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়। প্রিয় শিক্ষার্থী আমি বুঝতে পারলাম, তাহলে শিশিরাঙ্ক মানে যে এমন একটা তাপমাত্রা যে তাপমাত্রায় কোন নির্দিষ্ট আয়তনের বায়ু উহার ভিতর জলীয় বাষ্প সম্পৃক্ত হবে, এর আগেও হবে না এর পরেও হবে না। যে শিক্ষার্থী এবার আমরা আলোচনা করব বায়ুর আর্দ্রতা নিয়ে। তাহলে দেখো বায়ুর আর্দ্রতা বলতে কি বুঝি? বায়ুর আর্দ্রতা বলতে আমরা এরকম বুঝি বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে বায়ুর আর্দ্রতা বলে। তাহলে কি শিখলাম? বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণটাই হচ্ছে কি বায়ুর আর্দ্রতা। এই বায়ুর আর্দ্রতা দুই ধরনের, এক হচ্ছে পরম আর্দ্রতা আর একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আমরা এখন পরম আর্দ্রতা নিয়ে আলোচনা করব। দেখো যে পরম আর্দ্রতা বলতে কি বুঝি? দেখো পরম আর্দ্রতা বলা হচ্ছে যে একক আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে বায়ুর পরম আর্দ্রতা বলে। তাহলে আমরা কি শিখলাম? পরম আর্দ্রতা মানে হচ্ছে এরকম, পরম আর্দ্রতা নিচে হচ্ছে কি বলা হচ্ছে একক আয়তনে, তাহলে আয়তনটা কোথায় আসবে? আয়তনটা নিচে আসবে, আর উপরে কি হবে? উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ, এটি হচ্ছে বায়ুর পরম আর্দ্রতা। এরপর যদি আমরা একক বের করতে চাই, একক এসআই পদ্ধতিতে, তাহলে উপস্থিত জলীয় পরিমাণ হোক কি কেজি আর আয়তন হোক কি মিটার কিউব। তাহলে আমরা কি লিখতে পারবো? কেজি পার মিটার কিউব। যদি আমরা এরকম বলি বায়ুর পরম আর্দ্রতা 10⁻², এত কেজি পার মিটার কিউব বলতে কি বুঝি? যদি আমরা এরকম বলি তাহলে আমরা বলবো যে 1 ঘনমিটার আয়তনের বায়ুতে 10⁻² এত কেজি জলীয় বাষ্প আছে বা উপস্থিত। তো প্রিয় শিক্ষার্থী বুঝতে পারছো?
বায়ুর আর্দ্রতা মানে বায়ুতে কিছু জলীয় পরিমাণ, আর বায়ুর আর্দ্রতাকে দুই ভাগ করা হয়, একটা পরম আর্দ্রতা একটা আপেক্ষিক আর্দ্রতা। তার পরম আর্দ্রতা হচ্ছে একক আয়তনে বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে, সেটি হচ্ছে বায়ুর পরম আর্দ্রতা। তাহলে দেখো আমরা বলতে পারবো নিচে হলো আয়তন উপরে কি বুঝে জলীয় পরিমাণ, তাই একটা আসবে হচ্ছে উপরে জলীয় পরিমাণ হচ্ছে পরিমাণ কেজি এসআই পদ্ধতিতে, আর আয়তন হচ্ছে মিটার কিউব। তাহলে আমরা লিখতে পারবো কেজি পার মিটার কিউব। এখন দেখো অনুধাবনমূলক একটা কোশ্চেন, বায়ুর পরম আর্দ্রতা 10⁻², এত কেজি বলতে কি বুঝি, কেজি পার মিটার কিউব বলতে কি বুঝি? তাহলে আমরা বলবো 1 ঘনমিটার আয়তনের বায়ুতে 10⁻², এত কেজি জলীয় বাষ্প উপস্থিত। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা আলোচনা করব আপেক্ষিক আর্দ্রতা নিয়ে। দেখো আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, আমরা যদি এর সংজ্ঞাটা প্রথমে জানতে চাই, বলতে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, ওই তাপমাত্রায় ওই আয়তনের বায়ুটাকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন, তাদের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। আমি কি বললাম, কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে আছে, ওই তাপমাত্রায় ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন, তাদের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। আচ্ছা আমরা উদাহরণ হিসেবে নিতে পারি, খেয়াল করে দেখো আমাদের প্রথম যে এক্সাম্পলটা দিয়েছিলাম 99টা চিনির অণু, 100টা চিনির অণু, 100 একটা চিনির অণু। তাহলে এই 99টা কি ছিল, অসম্পৃক্ত, 100টা কি ছিল, এটা ছিল সম্পৃক্ত। তাহলে দেখো, তাহলে যদি আমরা প্রথমটাকে সম্পৃক্ত করতে চাই তাহলে কি করতে হবে, এখানে একটা চিনির অণু যোগ করতে হবে। আবার যদি আমরা 3 নম্বরে আসি, তাহলে 3 নম্বরটা যদি আমরা সম্পৃক্ত করতে চাই তাহলে কি করতে হবে, একটা চিনির অণু বের করে নিয়ে আসতে হবে। তা আচ্ছা দেখো, তাহলে আমরা বুঝলাম। তো এটা বলা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতাকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর বলা হচ্ছে একই জাতীয় রাশির অনুপাত, এর কি থাকবে না, একক থাকবে না। আচ্ছা দেখো, এরপর আমরা গাণিতিক আলোচনায় চলে যাব। তা বলা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা যা শিখলাম, বায়ুর তাপমাত্রা নির্দিষ্ট আয়তনে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর, পরিমাণ মানে ভর, আবার বায়ুর তাপমাত্রা ওই আয়তনে বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর। এখন এর শর্ত, এই জলীয় বাষ্পের ভরটা চাপের সমানুপাতিক। যাকে বলা হচ্ছে নির্দিষ্ট আয়তনের জলীয় বাষ্পের ভর কি, চাপের সমানুপাতিক। তাহলে এই শর্তে আমরা ভরের পরিবর্তে কি লিখলাম, ভরের পরিবর্তে চাপ লিখলাম। খেয়াল করে দেখো একটু, তাহলে এই শর্তে ভরের পরিবর্তে চাপ আসলো। এরপর শর্তের দিকে তাকাও, যে কোনো তাপমাত্রায় কোন স্থানে জলীয় বাষ্পের চাপটা শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্প চাপের সমান। কথাটি বোঝা গেল? বলা হচ্ছে যে কোনো তাপমাত্রায় কোন স্থানে জলীয় বাষ্পের চাপটা ওই স্থানে শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের সমান। এই শর্তে আমরা লিখতে পারবো কি, শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, আর নিচে আসলো বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। তাহলে শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপকে প্রকাশ করা হয় ছোট হাতের f দ্বারা, আর বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপকে প্রকাশ করা হয় বড় হাতের f দ্বারা। তাহলে আমরা লিখতে পারবো r মানে উপরে ছোট হাতের f, নিচে হলো বড় হাতের f। আবার আপেক্ষিক আর্দ্রতাকে শতকরা হিসেবে প্রকাশ করা হয়, তাহলে শতকরা হিসেবে প্রকাশ করতে গেলে কি করতে হবে, তাহলে আমরা এর সাথে 100% গুণন দিতে হবে। এটাই হচ্ছে কি আপেক্ষিক আর্দ্রতার সূত্র, সহজ সূত্র। আপেক্ষিক আর্দ্রতার উপর অনেক অঙ্ক পরবর্তীতে আমরা আলোচনা করব। আচ্ছা এরপর দেখো একটা অনুধাবনমূলক কোশ্চেন, বলা হচ্ছে কোন স্থানে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 60% বলতে কি বুঝি? এটা একটা অনুধাবনমূলক কোশ্চেন, একটা দরকারি অনুধাবনমূলক কোশ্চেন। তাহলে বলা হচ্ছে, তাহলে আমরা যে সংজ্ঞা শিখেছিলাম সেখান থেকে বলবো যে কোন নির্দিষ্ট নির্দিষ্ট আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন তার কতটুকু আছে, তার 100 ভাগের 60 ভাগ উপস্থিত। তাহলে সম্পৃক্ত করতে গেলে কি করতে হবে, আরো 40 ভাগ দিতে হবে। আমরা এভাবে বলতে পারি কোন স্থানে আপেক্ষিক আর্দ্রতা 60% বলতে কি বুঝি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, তোমরা বিষয়গুলো ভালো করে দেখবা, আর যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আমার সাথে সেটা বিষয় নিয়ে শেয়ার করবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাই সুস্থ থাকো মনে করে আজকের লেকচার এখানে শেষ করা হলো। আল্লাহ হাফেজ।